চিত্রা ভার্সিটির গেইটে হতে কয়েক কদম সামনে এগোতেই কোথা থেকে যেন সায়ন বিদ্যুতের গতিতে তার হাতের কাছে ছুটে এলো। কোথাও কিছু না বলে তার হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো, তারপর রুমের দরজা বন্ধ করে দিল। চিত্রার সামনে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে ধমকে উঠল, শাড়ি পরেছিস কেন? আকস্মিক ঘটনায় চিত্রা শাওন থেকে কোনো জবাব দিতে পারল না। শাওন আবারও বলল, আমি কিছু একটা জিজ্ঞেস করছি তোকে। এবার চিত্রা বরফ থেকে কোনো জবাব না পেয়ে কিছুটা গলা উঁচিয়ে বলল, কথা বলছিস না কেন? চুপ করে থাকবি তো খাবি এক থাপ্পড়। শাওনের কথায় চিত্রা এবার কিছুটা ভড়কে যায়। তার গলা শুকিয়ে যায়, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে শাওনের দিকে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। শাওন এবার শান্ত গলায় বলে ওঠে, তুই কি চাচ্ছিস সবাই তোকে দিয়ে খারাপ নজরে দেখুক? চিত্রা তখন শাওনের দিক তাকিয়ে আছে। শাওন চিত্রাকে খানিকটা কাছে টেনে আনে। শাড়ি পরেছিস কেন? ছেলেদেরকে কি শরীর দেখানোর জন্য? বলতে বলতে চিত্রার ব্যাগ থেকে একটা পিন বের করে চিত্রার দৃশ্যমান পেটের অংশ ঢেকে দিতে শুরু করলো। শাওনের ঠান্ডা হাতের স্পর্শে এক পর্যায়ে কেঁপে ওঠে চিত্রা, সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। শাওন শাড়ি পরিয়ে দিতে দিতে আবারও বলে ওঠে, শাড়ি সামলাতে পারিস না কেন? শাড়ি সামলাতে না পারলে পরিস কেন? তুই জানিস তোর খোলা পেটের দিকে ছেলেগুলো কি বাজে নজরে তাকিয়েছিল? চিত্রার নজরের দিকে এবার চোখ বুলিয়ে নেয়। শাওন চিত্রার পেট খোলা অংশ খুব যত্নে ঢেকে দিল। তার আর জানতে চাইল, শাড়ি কে পরিয়ে দিয়েছে তোকে? চিত্রা নিচের দিক তাকিয়ে জবাব দিল, আম্মুর কাছে পরিয়ে নিয়েছি। ওহ আচ্ছা, শোন, এবার থেকে শাড়ি পরলে একটু দেখে শুনে পরবি, ঠিক আছে? চিত্রা মাথা নেড়ে সম্মতি জানালো, যার অর্থ হ্যাঁ ঠিক আছে। শাওন আর কিছুটা দূরত্ব বজায় রেখে জিজ্ঞেস করলো, কি খেয়েছিস সকালে? চিত্রা ব্যাগটা নিজের কাঁধে তুলে নিল, কিছু সময় নিয়ে উত্তর দিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ভাইয়া, তাই কিছু খাইনি। শাওন ধমকে উঠল, এই কাজটা তো প্রতিদিন নিয়মমাফিক ঠিকই করতে পারিস, আর বাদ বাকি কাজগুলো দিকে খেয়াল থাকে না? আজকে যাই আগে তোদের বাসায়, ফুপিকে আজ দু কথা শুনিয়ে আসব। শাওনের কথায় শুনে চিত্রা আঁতকে ওঠে। সে ভাবতে লাগলো, শাওন কি আজকে তাদের বাসায় যাবে নাকি? কিন্তু কেন? চিত্রা কিছুটা ভয়ে শাওনকে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কি আজকে আমাদের বাসায় যাবে? শাওন সাথে সাথে উত্তর দিল, যাব তো। চিত্রা কাপা তার ওষ্ঠধর ছোঁয়ালো। তার যাব তো বলে চিত্রার কাঁপতে থাকা ওষ্ঠধর ছোঁয়ালো, আর কিছু বাধ্য চুল কানের পাশে গুজে দিয়ে নরম গলায় বলল, আমার শাশুড়ির মেয়ের খেয়াল রাখতে তো আমাকে ওখানে যেতেই হবে, তাই না? সে তো আর জানে না, কিছু না হলে তার শাশুড়িকে ছেলের পরাণ পাখি আর থাকবে না। তাই আজকে ফুপিকে বলে আসব, শ্বশুরের মেয়েকে যেন নিয়মিত খাবার দাবার না খেতে চাইলে যেন ধরে বেঁধে খাওয়ায়, আর একটু যত্ন নেয়। শাওনের বলা কথা কাজ কোনোটাই চিত্রার বোধগম্য হলো না। চিত্রা ছোট মস্তিষ্ক মাত্র ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে উপলব্ধি করতে পারল না। সে শুধু বোকার মতো তাকিয়ে থাকলো শাওনের দিকে। শাওন চিত্রার দৃষ্টি উপেক্ষা করে আবারও চিত্রার হাত ধরে সোজা তাকে ক্যান্টিনে নিয়ে গেল।
এবং কিছু খাইয়ে পরে বলল, আচ্ছা তুই এখন ক্লাসে যা, আর কিছুটা আর ছুটির পর আমার সাথে বাসায় যাবি। কবির ভাইকে আজকে তোকে নিতে আসতে মানা করে দিব। বলেই শাওন সেখান থেকে চলে গেল। শাওন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ক্যান্টিনে প্রবেশ করল ছোঁয়া। সে কিছুটা গদগদ হয়ে জিজ্ঞেস করল, কিরে দোস্ত, শাওন ভাইয়া তোকে এভাবে টেনে আনলো কেন রে? ব্যাপার কি? কি চলে তোদের মাঝে? শেষটা কিছুটা সন্দিহান গলায় মুচকি হেসে বলল ছোঁয়া। চিত্রা ছোঁয়াকে ধমকে উঠে বলল, চুপ কর শয়তান মাইয়া, তোর জন্য এত কিছু হলো, কি দরকার ছিল কাল এত জোর করার? কাল বললাম তোকে আমি শাড়ি পরতে পারি না, তা পারবো না, তাও শুনলি না। আবার ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দিলে, সাইকো একটা। ছোঁয়া কিছুটা দমে গেল। চিত্রা বাহুতে একটু ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, কেন রে, এই শাড়ি পরা সুন্দরী রূপে ভাইয়া তোকে দেখে বেসামাল হয়ে আবার চুমুটুমু খেয়ে বসলো নাকি? চিত্রার চোখ মুখ এবার রাগে লাল হয়ে উঠল। সে ধূপ করে ছোঁয়ার বাহুতে একটা কিল বসিয়ে দেয়। চিৎকার করে বলে, তুই চুপ করবি? যত সব ফালতু কথা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল ক্লাসে চল। বলেই সে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। ছোঁয়া কিছুক্ষণ সেখানে থ মেরে দাঁড়িয়ে থেকে চিত্রার কাছে দৌড়ে আসলো আর রসিয়ে রসিয়ে বলে উঠল, দোস্ত তোকে কিন্তু আজ সেই লাগছে, এই নীল রঙের শাড়িটাকে তোকে মানিয়েছে, পুরোই ক্রাশ। সত্যি বলছি মাইরি, আমি যদি ছেলে হতাম না, তাকে তুলে নিয়ে এবার চাঁদের দেশে পাড়ি জমাতাম। চিত্রা হাঁটা বন্ধ করে রাগী চোখে তাকিয়ে ফিরে তাকালো। ছোঁয়া এদিক ওদিক তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হেসে উঠল। চিত্রা কিছু বলল না। ছোঁয়া বুঝতে পারে চিত্রা রেগে যাচ্ছে, আর কিছু বলাটা ঠিক হবে না, তাই সেও কিছু বলল না। তারা দুজন ক্লাসরুমে চলে গেল। কি রে, এতক্ষণ কি করলি? কি রে, এত কিছু কি করলি? ক্লাস নিবি ভাবির? চিত্রা হাঁটা বন্ধ করে রাগী চোখে ছোঁয়ার দিক ফিরে তাকালো। ছোঁয়া চিত্রার দিক তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হেসে উঠল। চিত্রা ছোঁয়া ছুটে কিছু বলল না। ছোঁয়া বুঝতে পারল চিত্রা রেগে যাচ্ছে, আর কিছু বলাটা ঠিক হবে না, তাই সেও আর কিছু বলল না। তারা দুজন ক্লাসরুমে চলে গেল। কিরে, এতক্ষণ ধরে ক্লাস নিলি ভাবির? বলে মুচকি একটা হাসি দিল ইশতিয়াক। অপর পাশ থেকে আরিফও কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, আরে বুঝিস না কি ক্লাস নিতে পারে? শাওন ওদের কথায় কোনো জবাব না দিয়ে নিজের শার্টের বুক ভরা তৃতীয় লম্বা বোতামটা খুলে বুকের একটা ফু দিয়ে ইশতিয়াকের পাশের চেয়ারটায় টেনে ধপ করে বসে পড়ল। খানিকটা বিরক্ত প্রকাশ করে বলল, এই ফেব্রুয়ারিতে এত গরম পড়ে গেলে জীবন চলবে কেমনে মামা? ইশতিয়াক শাওনের কাঁধে হাত রেখে দুপাটি ধপধপে সাদা দাঁত বের করে বলল, এমন সুন্দরী ফুফাতো বোন থাকলে সব মামাতো ভাইয়েরই এমন গরম লাগে রে মামা। শাওন চরম বিরক্তি প্রকাশ করল। একে তো ঘামে ভিজে সাদা শার্ট প্রায় শরীরের সাথে মিশে গেছে, তার উপর এদের ননস্টপ কথাবার্তা। সে কিছুটা রাগী গলায় বলে উঠল, চুপ করবি তোরা? শাওন ধমকে দুজনকে চুপ করালো। কিছুক্ষণ পর শাওন আবারও বলে ওঠে, ক্লাসে যাসনি কেন এখনো? আরিফ ফোন থেকে মাথা তুলে বলে ওঠে, তোর জন্যই বসে আছি, অপেক্ষা করছিলাম, ভাবছিলাম একসাথে যাব, তুই তো তোর মামাতো ফুফাতো বোন নিয়ে ব্যস্ত। শাওন চেয়ার থেকে উঠে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল,
ফালতু কথা বাদ দে, এমনিতেই দেরি হয়ে গেছে, চল ক্লাসে চল। শাওনের ক্লাস শেষ করে প্রায় 3:45 রুম থেকে বের হয়ে চিত্রা আর ছোঁয়া চারপাশে কেমন ভ্যাপসা গরম। টানা 5টা ক্লাস করা তাদের দুজনের অবস্থা নাজেহাল। ছোঁয়া খুব বিরক্তির সাথে বলে ওঠে, দোস্ত খুব খিদে পেয়েছে, চল কিছু খেয়ে আসি। চিত্রাও আর কোনো কথা না বাড়িয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজন ক্যান্টিনের কর্নারের টেবিলটায় গিয়ে বসে খাবারের ফরমাইশ দিল। কিছুক্ষণের মধ্যে তাদের খাবার চলে আসে। খাবারের এক পর্যায়ে চিত্রা ফোন একটি বার্তা আসলো। চিত্রা ব্যাগ থেকে ফোনটা বের করে চেক করলো। শাওনের বার্তা, 5 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলে হুমকি দিয়েছে। চিত্রা তেমন গুরুত্ব দিল না। সে খাওয়ায় মনোযোগী হয়ে ভাবতে লাগলো, এই ছেলেটা সব সময় এত হুকুম ফলায় কেন? সে কিছুতেই বুঝতে পারে না। কোনো কিছু লাগলেই ধমক, এটা কেন করলি, ওটা কেন করলি, তুই কি কখনো বড় হবি না? এত বকে কেন তুই? আবার কত কি এসব কি ভাই? চিত্রা ভাবনার মাঝেই ওর ফোন ভো ভো শব্দে বেজে ওঠে। আবার কল এসেছে। স্ক্রিনে শাওন ভাই নামটা জ্বলজ্বল করে ভেসে উঠছে। চিত্রা ফোন রিসিভ করলো না। মুহূর্তের আবারও ফোন ভো ভো করে বেজে উঠল। ছোঁয়া খেতে খেতে বলে উঠল, কী রে, কে ফোন দিছে, ফোন ধর। চিত্রা ফোন না ধরেই ব্যাগের ভিতর রেখে দেয়। এবার তৃতীয়বারের মতো ফোন বেজে ওঠে, কিন্তু চিত্রা ধরল না। ছোঁয়া খেতে খেতে চোখ তুলে তাকায় চিত্রার দিকে। তার ইশারায় জানতে চায় কী সমস্যা। চিত্রা ছোট করে জবাব দিল, কিছু না। এর মধ্যেই শব্দ করে ছোঁয়ার ফোনটা বেজে ওঠে। ছোঁয়া বিরক্তিতে মুখে ফোন বের করে রিসিভ করে ওপাশ থেকে সাথে সাথে শাওন কিছুটা ক্রোধের সাথে বলে ওঠে, ছোঁয়া তোমার ফোন স্পিকারে দিয়ে চিত্রার সামনে ধরো। ছোঁয়া কোনো কথা না বলে শাওনের কথা মতো ফোন স্পিকারে দিয়ে চিত্রার সামনে ধরে। ওপাশ থেকে শাওন রাগী গলায় বলে ওঠে, 5 মিনিটের মধ্যে গেটের সামনে আসবে, আর নয়তো আমি গিয়ে কোলে করে নিয়ে আসব বলেই কল কেটে দিল শাওন। ছোঁয়া ফেল করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী রে দোস্ত, ব্যাপার কি? শাওন ভাই, আর তুই কি? আমি না বলে কোথায় পালিয়ে যাচ্ছ বান্দা? চিত্রা ধমক দিয়ে বলে ওঠে, চুপ করবি, নয়তো ওই ব্যাটার আজ বাসায় যাবে। আমার তো চিন্তায় এখন হাত পা খারাপ হয়ে যাচ্ছে। ছোঁয়া প্রশ্ন করল, কেন, গেলে কি সমস্যা? চিত্রা আর কিছু বলল না। আরে চাপ নিস না, কিছুই বলবে না এবার। চিত্রা এবার ছোঁয়ার চিত্রা এবং ছোঁয়া দুজনে হাঁটতে হাঁটতে গেটের সামনে গেল। চিত্রার পাশে আশপাশ তাকিয়ে দেখল শাওন বসে আছে। শাওনের কথায় চিত্রা একটু লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে বলল, ভাইয়া তুমি কিছু খাবে না? শাওন আর চোখে তাকিয়ে চিত্রাকে দেখল। সে চিত্রার ঠোঁটের ওপাশে আইসক্রিম কিছুটা লেগে আছে দেখে শাওনের নিজের বা হাতের বুড়ো আঙুল দিয়ে সেটা মুছে দিল। না, তুই খা। চিত্রা আইসক্রিম খাওয়া শেষ হলে শাওন তাকে বেশ কিছু চকলেট কিনে দেয়, আর তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। চিত্রা আর শাওন বাসা আসতে আসতে প্রায় 6টা বেজে যায়। বাসার কলিং বেল চাপতেই জাহানারা বেগম এসে দরজা খোলেন। শাওন ভিতরে প্রবেশ করতেই বলে ওঠে, ফুপি, আমাকে আগে খেতে দাও তো, খুব জোর খিদে পেয়েছে। তোমার মেয়ে ভার্সিটি থেকে নিজে আসতে আসতে আজ আমার অবস্থা খারাপ। কবির ভাই যে কীভাবে এই মেয়েকে প্রত্যেক দিন নিয়ে যাওয়া আসা করে সেই ভালো জানে। জাহানারা বেগম ডাইনিং টেবিলের কাছে এসে প্লেটে ভাত তুলতে তুলতে বলে,
শাওন, যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শাওন ডাইনিং টেবিলের চেয়ার টেনে আয়েশ করে বসলো। একটু সুর টেনে বলল,